এ পর্বে কিন্তু যুক্ত হতে যাচ্ছেন আরো একজন স্পেশাল গেস্ট। তিনি হচ্ছেন নাইমা রুবি। তিনি একজন পুষ্টিবিদ। নাইমা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। কি নিয়ে চলছে ব্যস্ততা তোমার? আমি যেহেতু পুষ্টিবিদ, আমি হসপিটালে জব করছি, সেখানে আছি, চেম্বার করছি, অর্থাৎ মানে রোগীদেরকে নিয়ে আছি। পাশাপাশি আমি পুষ্টিবিদ ফাউন্ডেশনের ভলান্টারি ওয়ার্ক করি, এই জায়গাটা নিয়েও আছি। আর ব্যক্তিগত জীবনের পরিবার নিয়ে আপাতত ব্যস্ত আছি। তোমাকে কিন্তু অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এবং আজকে আমি জানতে চাচ্ছি যে আমাদের পরিবারের যে বয়োজ্যেষ্ঠরা আছেন, আসলে তাদের পুষ্টিটা কিভাবে নিশ্চিত হবে? কি ধরনের খাদ্যাভ্যাস তাদের হওয়া উচিত? অনেক ধন্যবাদ আপু। শুরুতেই আমি আসলে বলতে চাই যে বয়োজ্যেষ্ঠ এই টার্মটা ইউজ না করে আমি যদি একটু বলি যে তারা আসলে জীবনের অভিজ্ঞতায় অভিজ্ঞ পার্সন। এই জায়গাটাতে আসলে যদি পুষ্টির কথা চিন্তা করতে হয়, আমাদের কাজ শুরু করতে হবে আরো আগে থেকে। যেহেতু এটা গার্লস পাওয়ার, আমি যদি বয়স্ক নারীদেরকে নিয়ে বলতে চাই, তাহলে এই নারীদের 30 বছরের আগে থেকেই কিন্তু একেবারেই সচেতন হয়ে যেতে হবে। কারণ আমরা যেই কাজগুলো করব বা আমাদের শরীরটাকে যেভাবে এফোর্ট দিব, যেভাবে ফুয়েল দিব, সেটা কিন্তু পরবর্তী জীবনে তার হচ্ছে রেজাল্ট দিবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে এই নারীরা আছে, তাদের ঘরে খাবার থাকলেও, তারা জানলেও দেখা যায় পরিবারের অন্যদেরকে তারা দিয়ে দিচ্ছে, নিজেরা অসচেতন থাকছে এবং নিজেদের যত্ন নিচ্ছে না, যার বড় একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়ে তাদের পরবর্তী জীবনটাতে। এই জন্য প্রথমেই আমাদের আগে চিন্তা করতে হবে যে আমি নিজেকে ভালোবাসি, কারণ আমি আমার পরিবারের সবাইকে ভালোবাসি। আমাদের সেই জায়গাটায় সুস্থ থাকতে হবে। আমাদের মেয়েদের হরমোনাল অনেক ইমব্যালেন্স তৈরি হয়ে যায় বয়স 30-এর পর থেকেই। আর আমরা যেহেতু বয়স্ক যারা, তাদেরকে 60 বছর বলছি, সো এই যে 30 বছর, এই সময়টাতে তাদের শরীরে নানা ধরনের পরিবর্তন আসতে থাকে। স্কিনটা কিন্তু আস্তে আস্তে ঝুলে যেতে থাকে, কারণ কোলাজেনের ঘাটতি থাকে। তারপরে হচ্ছে আস্তে আস্তে দাগ পড়ে যেতে থাকে, চুল পেকে যেতে থাকে। শারীরিক সমস্যার পাশাপাশি আস্তে আস্তে আমাদের হচ্ছে মানসিকও কিন্তু দুর্বল হতে থাকে। তো এই জায়গাটায় যদি খাবারের ভূমিকা আমরা একটু খুবই সহজ ভাষায় বলতে চাই, যে আমরা চেষ্টা করব যেই খাবারটাই আমরা খাই সেটা প্রপার ওয়েতে খাবো। যারা বয়স্ক ব্যক্তি আছেন তারা একই সাথে অনেকটা খাবার খেতে পারে না, কারণ তাদের আস্তে আস্তে অরুচি তৈরি হতে থাকে, নানা ধরনের শারীরিক জটিলতার রোগ আস্তে আস্তে বাসা বাঁধতে থাকে, নিজেদেরকে দুর্বল মনে করতে থাকে। তো সেই জায়গাটায় আমরা এমন কিছু খাবার রাখবো যেগুলো খুবই অল্প পরিমাণে হবে, কিন্তু ক্যালোরি বহুল হবে, নিউট্রিয়েন্ট বহুল হবে, সহজে গ্রহণ করতে পারবে। সেগুলো আসলে সুস্থ থাকার জন্য কি কি খাবার তাদের দরকার, কি কি খাবার খাওয়া উচিত, একটা ডায়েট চার্ট। আচ্ছা, যদি হচ্ছে আমরা ডায়েট চার্টের দিকে যাই, আমাদের প্রথমেই যেই খাবারের দিকে আমাদের খেয়াল করতে হবে, প্রোটিন খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রোটিনের উৎসের মধ্যে 2 ধরনের আছে, একটা উদ্ভিজ, একটা প্রাণীজ। অনেকেই এটা ভেবে থাকেন যে বয়স হয়ে গেছে, এখন আমরা হচ্ছে মাছ, মাংস, ডিম এগুলো খাবো না। এটা করা যাবে না, কারণ ফার্স্ট ক্লাস প্রোটিন থেকে কিন্তু আমাদের যেই কোষ গঠন বা কোষটা ভেঙে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু রিকভার করে। তাই যদি অনেক বেশি জটিল না হয়ে থাকে তাহলে আমাদের ফার্স্ট ক্লাস প্রোটিনটা গ্রহণ করতে হবে। দুধটা অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবেন। যদি অন্যান্য কোনো জটিলতা না থাকে, 1 গ্লাস দুধ কিন্তু খেয়ে ফেলা যায়। যদি আপনার দাঁতজনিত সমস্যাও থেকে থাকে তাহলে কিন্তু সহজে 1 গ্লাস দুধ খাওয়া যায়, যেটা আমাদেরকে ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ করতে সাহায্য করে। পাশাপাশি ভিটামিন ডিটাও খুব ভালো প্রোভাইড করে থাকে। ডিম একটা খাবার, অল্প একটু খাবার, কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু প্রোটিন আছে। অনেকেই এটা মনে করে থাকে বয়স বেশি হয়ে গেছে, কুসুম খেতে পারবো না। এই জায়গাটাই বলবো যে একজন মানুষের যদি খুব বেশি কোলেস্টেরল লেভেল বেশি না থাকে তাহলে প্রতিদিনই একটা করে ডিম খেতে পারবেন। কিন্তু যদি কোলেস্টেরল লেভেলটা বেশি থাকে তাহলে আপনি একদিন বাদ দিয়ে একটি করে ডিম খাবেন, তবে ডিমের স্বাদ অংশটা প্রতিদিন গ্রহণ করবেন। পাশাপাশি অন্যান্য যে হচ্ছে প্রোটিন গুলো আছে উদ্ভিজ, সেগুলো গ্রহণ করতে পারেন। নাইমা আপু, আমরা আরো শুনবো আপনার কথা। তাহমিনা আপু এবং হচ্ছে উলফাতুন নাহার আপু, আপনারা কিন্তু আমাদের যে পুষ্টিবিদ নাইমা রুবি, ওনার কথা খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ ওনার এই গল্প থেকেই কিন্তু আপনাদেরকে 2টি প্রশ্ন করা হবে এবং আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা কিন্তু তার কাছে জানতে পারেন। তো তাহমিনা আপা, কিছু জানার থাকলে জানতে পারেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।
তো এখন আমাদের যে বসা মানে প্রতিদিনই একটা ডিম খাওয়া এবং দুধ খাওয়া। দুধটা ক্যালসিয়ামের জন্য খুব ভালো হয় আমাদের হাড় জন্য। তো ওটা তো প্রতিদিন খাওয়াই মনে হয় উচিত, তাই না? একদমই। যদি আপনার হচ্ছে দুধ খেলে সমস্যা হয়, সেটা যে কোনো সমস্যা হতে পারে। অনেকে কি আপু গোল ব্লাডারে, যাদের গোল ব্লাডার নাই তাদের কি খুব সমস্যা হয়? না, খুব সমস্যা হবে না। কিন্তু আমার হয় আপু। কি ধরনের সমস্যা? কেমন মানে এটা মাঝে মাঝে হয়, সব সময় যে হয় তা না। আপনার কি দুধ খেলেই সমস্যা হয় নাকি দুগ্ধ জাতীয় খাবার? অন্যান্য খাবার খাচ্ছি, যেমন হঠাৎ করে খাওয়ার পরই দেখা যায় যে একদম একটু হয়ে যায় আর কি, পেটে বদহজম হয়ে যায় জিনিসটা, এটা এরকমই লাগে আমার কাছে। নাইমা আপু, দুধের বিকল্প হিসেবে কি আমরা টক দইটা খেতে পারি? হ্যাঁ, দুধের হচ্ছে বেশ কয়েকটা উপাদান আছে, এক একজনের ক্ষেত্রে এক একটা সমস্যা করে। যেরকম দুধের যেটা শর্করা, ল্যাকটোজ, এইটা হচ্ছে কিন্তু যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা দুধটা নিতে পারে না। আবার দুধের যেটা কেজিন, এটা আবার অনেকের সমস্যা আছে, সেক্ষেত্রে তখন আবার হচ্ছে নিতে পারে না। যদি ল্যাকটোজ ইনটলারেন্ট হয়ে থাকে কেউ, তখন অবশ্যই সে দইটা খেতে পারবে। এবং যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকে তাহলে সে টক দইটা গ্রহণ করবে, আর যদি না হয় সেক্ষেত্রে সে অল্প মিষ্টি দিয়ে মিষ্টি দইটা করতে পারে। আর যদি কেজিনের সমস্যা থাকে তখন আবার মানে দই দিয়ে কভার করাটা একটু। উলফাতুন নাহার আপু, আপনার কি কোনো প্রশ্ন আছে পুষ্টিবিদের কাছে? হ্যাঁ আছে। আইবিএস যাদের থাকে তাদের কি দুধ খাওয়া ঠিক না? না, আইবিএস ব্যাপারটা হচ্ছে অনেক ফাস্ট এবং কখনোই জেনারেলাইজড করা যায় না। আমার যদি আইবিএস থাকে, আপনারও যদি আইবিএস থাকে, একই লক্ষণ হবে না, একই খাবারে হবে না। রিচ ফুড খেলে হজম হতে চায় না। হ্যাঁ, বমি টেন্ডেন্সি থাকে খুব। আচ্ছা, এখন এইটাই বললাম যে আইবিএস এ কোন খাবারটাতে আসলে আপনার নিতে পারছেন না, সেটার বিকল্পতে যেতে হবে। আমরা কখনোই একেবারেই জেনারেলাইজ করে ফেলতে পারি না যে একেবারেই আপনি দুধটা খেতে পারবেন না। যদি দুধটা সমস্যা হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে যে দইয়ের কথা বললাম, যদি না হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে উদ্ভিজ্জ যে মিল্ক গুলো আছে, সয়া মিল্ক আছে, বাদামের মিল্ক আছে, সেগুলো গ্রহণ করতে পারি। আচ্ছা, খাবার ব্যতীত আর কি ব্যাপারে ওনাদের সতর্ক থাকতে হবে, কি নিয়ম মেনে চলতে হবে? প্রথমত হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে। আর আমাদের যেই শরীর, এটার সাথে খুবই সম্পৃক্ত মন। নিজেকে ভালোবাসার পাশাপাশি মনটা ভালো রাখতে হবে। যেই কাজটা করতে ভালো লাগে সেটি অবশ্যই করতে হবে। একজন আপা বললেন যে উনি লিখতে পছন্দ করেন, এটা তার একটা ভালো লাগার জায়গা। আরেকজন হচ্ছে কবিতা পাঠ করেন বা রেসিপি তৈরি করেন, রান্না করতে পছন্দ করেন, সেই কাজটাই করবেন। নিজেকে শুধুমাত্র আমার বয়স হয়ে গেছে, করতে পারছি না, আপনারা বলছিলেন যে কিছুই করতে পারছি না, আপনারা কিছুই করতে পারছেন না, এই কথাটা একেবারেই কিন্তু ভুল। আপনারা সারা জীবন করে আসছেন, এখনো করছেন। ইচ্ছা শক্তি থাকতে হবে। হ্যাঁ, এবং ঘুমের ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। যখন একজন মানুষ আস্তে আস্তে বয়স্ক হতে থাকে, ঘুমের যে হরমোনটা আছে মেলাটোনিন, সেটার সিক্রেশনটা কমতে থাকে। তো সেই জায়গায় এটা বাড়ানোর জন্য কি করতে হবে, আমরা কি করতে পারি, ঘুমের সাইকেলটা একই সময় ঘুমাতে যাওয়া, কি করতে হয়, সেই জন্য আমরা প্রয়োজনে আমরা হেলথ প্রফেশনালসের হচ্ছে পরামর্শ নিতে পারি। আর হচ্ছে একটু চেষ্টা করবেন হাঁটা চলা করার জন্য। আমার একটু হাঁটুতে ব্যথা হয়েছে, একটু কোমরে ব্যথা হয়েছে বলে আমি সারাক্ষণ বসে থাকবো না, শুয়ে থাকবো না, একটু হাঁটা চলা করবেন। এতে দেখবেন যে আপনাদের আরো মানে ভালো লাগবে। পাশাপাশি একটু মানুষের সাথে মেশার চেষ্টা করবেন। যারা ছোট আছে বাসার, আপা বলছিলেন যে তার দুজন নাতনি আছে, তাদের কাছ থেকে হচ্ছে উজ্জীবনের পাওয়ার পাওয়া যায়। আপনার জীবনের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং তাদের কাছ থেকে গল্প শুনবেন, দেখবেন যে ভালো লাগবে। আচ্ছা, পরিবারের সদস্য যারা আছেন তারা ওনাদেরকে কি মানে ওনাদের কোন বিষয়টা খেয়াল রাখবেন? প্রথমত হচ্ছে যে মাথায় রাখতে হবে যে ওনারা ওনাদের অনেকটা সময় অভিজ্ঞতার সাথে পার করে ফেলেছেন, আমরা একটা সময় এই জায়গাটায় কিন্তু যাব। তো তাদের যে অবস্থা, সেই জায়গায় আপা বলছিলেন যে উনি সম্মান চান। প্রথমত সম্মান দিতে হবে, দ্বিতীয়ত সহানুভূতিশীল হতে হবে, তৃতীয়ত তাদেরকে কখনোই হচ্ছে রোগী হিসেবে ট্রিট করবেন না। তাদের এই যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বা এই অবস্থাগুলো হচ্ছে, সেটা রিকভার করার চেষ্টা করতে হবে। এবং এই যে শুরুর দিক থেকে যেই সমস্যাগুলো হয়, সেখানে প্রথম থেকে যদি একটু রিকভারি করে ফেলা যায়, কারণ অনেক বেশি বড় হয়ে গেলে সেটা আপনাদের জন্য কষ্টকর এবং যিনি আসলে ভুগবেন তার জন্য কষ্টকর। পাশাপাশি তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, ফোনটা রেখে দিয়ে মা বাবার সাথে একটু গল্প করুন।
এটা একই সাথে কিন্তু আপনি আপনার বাচ্চা এবং বাবা মা সবার সাথে মিলে যদি করেন দেখবেন যে বন্ডিংটাও ভালো হয়। এবং আমি সবাইকেই বলবো যে যেই ধর্মেই আছেন না কেন এই ধর্মের দিকটা যদি পালন করেন, পাশাপাশি খাবারের যেহেতু আমি পুষ্টিবিদ, দিনের যে কোনো একটা বেলা পরিবারের সবাই একসাথে খাবার গ্রহণ করুন, তাহলেই দেখবেন যে আপনাদের বয়স্ক ব্যক্তি থেকে শুরু করে একেবারে কনিষ্ঠ সদস্য সহ সুন্দর একটা পরিবার গড়ে ওঠে। অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিলেন যে আমাদের আসলে বয়স্কদের খাবারের তালিকা এবং তারা কিভাবে জীবনযাপন করবেন। নাইমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময় থেকে আমাদের গার্লস পাওয়ারে সময় দিলে। ভালো কথা বলতে তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার কেমন লাগলো আমাদের স্টুডিওতে এসে? খুবই ভালো লেগেছে, আমি এই প্রোগ্রামটি দেখি এবং আজকে আমি এই যে জীবনের অভিজ্ঞতায় অভিজ্ঞ দুজন ব্যক্তির সাথে কথা বলতে পেরেছি, এই শুটিং এর বাইরেও কথা হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ চ্যানেল SK এবং গার্লস পাওয়ারকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ।